আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পাঠে। অধ্যায় ৬ বস্তুর উপর তাপের প্রভাব। পর্ব ২ কঠিন পদার্থের প্রসারণ। চিত্রে লক্ষ্য করছি একটি কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হচ্ছে। তাপ প্রয়োগে কঠিন পদার্থটি প্রসারিত হচ্ছে, অর্থাৎ তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ প্রসারিত হয়। আবার যদি আমরা তাপ অপসারণ করি তাহলে পদার্থটি সংকুচিত হয়, অর্থাৎ তাপ অপসারণ করলে কঠিন পদার্থ সংকুচিত হয়। কঠিন পদার্থের প্রসারণ তিন প্রকার: ১ দৈর্ঘ্য প্রসারণ, ২ ক্ষেত্র প্রসারণ, ৩ আয়তন প্রসারণ। চিত্রে আমরা দুটি কঠিন পদার্থের দণ্ড দেখতে পাচ্ছি। প্রথম অবস্থায় দণ্ডটির তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, তখন দৈর্ঘ্য ছিল ১০ মিটার। এরপর দণ্ডটির তাপমাত্রা যখন ১২০ ডিগ্রি সেলসিয়াস করা হলো, তখন দৈর্ঘ্য হয়েছে ১০.০১৬৭ মিটার, অর্থাৎ দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। যদি আমরা ১২০ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাইনাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১০০ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ১০০ কেলভিন তাপমাত্রা বৃদ্ধির জন্য আমরা দৈর্ঘ্য প্রসারণ পাচ্ছি ১০.০১৬৭ বিয়োগ ১০ মিটার, অর্থাৎ ০.০১৬৭ মিটার। যদি প্রশ্ন করা হয় ১ কেলভিন তাপমাত্রা বৃদ্ধির জন্য ১ মিটার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ কত, তাহলে আমরা সেটিকে এভাবে লিখে নির্ণয় করতে পারি যে ১০০ কেলভিন তাপমাত্রা বৃদ্ধির জন্য ১০ মিটার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ হয় ০.০১৬৭ মিটার। সুতরাং ১ কেলভিন তাপমাত্রা বৃদ্ধির জন্য ১ মিটার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ হয়। আমরা এটাকে এইভাবে ঐকিক নিয়মে নির্ণয় করতে পারি, অর্থাৎ ১০ মিটারের জন্য যদি প্রসারণ হয় ০.০১৬৭ মিটার, তাহলে ১ মিটারের জন্য যে প্রসারণ পাবো তা আমরা ০.০১৬৭ মিটারকে ১০ দিয়ে ভাগ করে নির্ণয় করতে পারি। আবার ১০০ কেলভিনের জন্য যে প্রসারণ হয় সেই প্রসারণকে ব্যবহার করে যদি আমরা ১ কেলভিনের জন্য প্রসারণ নির্ণয় করতে চাই, তাহলে আমরা ০.০১৬৭ মিটারকে ১০০ দ্বারা ভাগ করে তা নির্ণয় করতে পারি। এভাবে ১ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের তাপমাত্রায় ১ কেলভিন বৃদ্ধির ফলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় একে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। একইভাবে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ এর সংজ্ঞা দিতে পারি। ১ বর্গমিটার ক্ষেত্রফলের কঠিন বস্তুর তাপমাত্রা ১ কেলভিন বৃদ্ধির ফলে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে ক্ষেত্র প্রসারণ সহগ। এবং ১ ঘনমিটার আয়তনের কঠিন বস্তুর তাপমাত্রা ১ কেলভিন বৃদ্ধির ফলে আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে আয়তন প্রসারণ সহগ। এবারে আমরা কঠিন পদার্থের প্রসারণ সহগ প্রকাশের প্রতীক জেনে নিই। দৈর্ঘ্য প্রসারণ সহগ প্রকাশ করা হয় আলফা প্রতীকটি ব্যবহার করে, এটি গ্রিক বর্ণমালার একটি অক্ষর। ক্ষেত্র প্রসারণ সহগ প্রকাশ করা হয় বিটা গ্রিক বর্ণমালার এই অক্ষরটি ব্যবহার করে, এবং আয়তন প্রসারণ সহগ বোঝানোর জন্য প্রতীক ব্যবহার করা হয় গামা। এবারে কঠিন পদার্থের প্রসারণ সহগের রাশিমালা। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ক্ষেত্র প্রসারণ সহগ বিটা এর রাশিমালা হচ্ছে A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। এবং আয়তন প্রসারণ সহগ গামা, গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এখানে L1 হচ্ছে T1 তাপমাত্রায় দৈর্ঘ্য এবং L2 হচ্ছে T2 তাপমাত্রায় দৈর্ঘ্য। আবার A1 হচ্ছে T1 তাপমাত্রায় কঠিন পদার্থের ক্ষেত্রফল এবং A2 হচ্ছে T2 তাপমাত্রায় ক্ষেত্রফল। V1 হচ্ছে T1 তাপমাত্রায় আয়তন এবং V2 হচ্ছে T2 তাপমাত্রায় আয়তন। এই অংশে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের রাশিমালা নির্ণয় করব। ধরি একটি দণ্ডের দৈর্ঘ্য T1 কেলভিন তাপমাত্রায় L1 মিটার, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে
T2 কেলভিন হওয়ায় দণ্ডটির দৈর্ঘ্য হলো L2 মিটার। তাহলে তাপমাত্রা বৃদ্ধি, এটিকে আমরা দেখতে পাচ্ছি প্রথম তাপমাত্রা ছিল T1 কেলভিন এবং এরপরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে T2 কেলভিন। সুতরাং তাপমাত্রা বৃদ্ধিকে আমরা লিখতে পারছি T2 মাইনাস T1 কেলভিন, যেটিকে আমরা ডেল্টা টি দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ T2 মাইনাস T1 কে আমরা ডেল্টা টি দিয়ে প্রকাশ করি। একইভাবে দৈর্ঘ্য বৃদ্ধি, আগে দৈর্ঘ্য ছিল L1 মিটার এবং এর পরে তাপমাত্রা বৃদ্ধির পরে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে L2 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধিকে লিখতে পারছি L2 মাইনাস L1 মিটার। এই L2 মাইনাস L1 কে আমরা ডেল্টা L দ্বারা প্রকাশ করি। এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি L1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের তাপমাত্রা ডেল্টা টি কেলভিন বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ডেল্টা L মিটার। এভাবে এই লাইনটি ব্যবহার করে আমরা ঐকিক নিয়মে পেতে পারি 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি পায় ডেল্টা L বাই L1 ইন্টু ডেল্টা টি মিটার। আমরা জানি 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে দৈর্ঘ্য প্রসারণ সহগ। লক্ষ্য করি এখানে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ডেল্টা L বাই L1 ডেল্টা টি মিটার। সুতরাং আমরা এটিকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে পারি। আমরা লিখছি সুতরাং দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা L বাই L1 ডেল্টা টি। আমরা ইতিমধ্যেই জেনেছি দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু ডেল্টা L মানে হচ্ছে L2 মাইনাস L1 এবং ডেল্টা টি মানে হচ্ছে T2 মাইনাস T1, সুতরাং আমরা আলফা পাচ্ছি ডেল্টা L এর পরিবর্তে L2 মাইনাস L1 এবং ডেল্টা টি এর পরিবর্তে আমরা লিখছি T2 মাইনাস T1। তাহলে পাওয়া যাচ্ছে আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, যা দৈর্ঘ্য প্রসারণ সহগের রাশিমালা। এখন আমরা ক্ষেত্র প্রসারণ সহগের রাশিমালা নির্ণয় করব। আমরা ধরে নেই একটি কঠিন বস্তুর ক্ষেত্রফল T1 কেলভিন তাপমাত্রায় A1 বর্গমিটার। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T2 কেলভিন হওয়ায় বস্তুটির ক্ষেত্রফল হলো A2 বর্গমিটার। তাহলে পূর্বের মতো আমরা তাপমাত্রা বৃদ্ধিকে লিখতে পারছি T2 মাইনাস T1 কেলভিন, যাকে আমরা লিখতে পারছি ডেল্টা টি কেলভিন, এবং ক্ষেত্রফল বৃদ্ধিকে আমরা লিখতে পারছি A2 মাইনাস A1 মিটার স্কয়ার, যাকে আমরা লিখতে পারছি ডেল্টা A মিটার স্কয়ার। তাহলে ঐকিক নিয়ম ব্যবহার করে আমরা এভাবে লিখতে পারছি A1 বর্গমিটার ক্ষেত্রফলের কঠিন বস্তুর তাপমাত্রা ডেল্টা টি কেলভিন বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি পায় ডেল্টা A বর্গমিটার। সুতরাং 1 বর্গমিটার ক্ষেত্রফলের কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ডেল্টা A বাই A1 ডেল্টা টি বর্গমিটার। যেহেতু আমরা জানি 1 বর্গমিটার ক্ষেত্রফলের কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 বর্গমিটার ক্ষেত্রফলের কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে এর ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে ডেল্টা A বাই A1 ডেল্টা টি বর্গমিটার। সুতরাং আমরা লিখতে পাচ্ছি ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা A বাই A1 ডেল্টা টি। যেহেতু ডেল্টা A ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1 এবং ডেল্টা টি ইজ ইকুয়াল টু T2 মাইনাস T1, সুতরাং আমরা লিখতে পারছি বিটা ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1, যা ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয়ের রাশি। এই অংশে আমরা আয়তন প্রসারণ সহগের রাশিমালা নির্ণয় করব। ধরি একটি কঠিন পদার্থের আয়তন T1 কেলভিন তাপমাত্রায় V1 ঘনমিটার। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T2 কেলভিন হওয়ায় বস্তুটির আয়তন হলো V2 ঘনমিটার। তাহলে পূর্বের মতো আমরা তাপমাত্রা বৃদ্ধিকে লিখতে পারছি T2 মাইনাস T1 কেলভিন, যাকে আমরা প্রকাশ করছি ডেল্টা টি কেলভিন দ্বারা, এবং আয়তন বৃদ্ধিকে আমরা লিখতে পারছি V2 মাইনাস V1 ঘনমিটার, অর্থাৎ ডেল্টা V ঘনমিটার। আমরা এভাবে লিখতে পারছি V1 ঘনমিটার আয়তনের কঠিন বস্তুর তাপমাত্রা ডেল্টা টি কেলভিন বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায় ডেল্টা V ঘনমিটার। সুতরাং 1 ঘনমিটার
আয়তনের কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে এর আয়তন বৃদ্ধি পাবে ডেল্টা ভি বাই ভি1 ইন্টু ডেল্টা টি ঘনমিটার। যেহেতু আমাদের জানা আছে 1 ঘনমিটার আয়তনের কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ সহগ বলে। আমরা এখানে লক্ষ্য করি 1 ঘনমিটার আয়তনের কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পেয়েছে ডেল্টা ভি বাই ভি1 ইন্টু ডেল্টা টি ঘনমিটার। সুতরাং আমরা লিখতে পারছি আয়তন প্রসারণ সহগ গামা ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি1 ইন্টু ডেল্টা টি। যেহেতু ডেল্টা ভি মানে হচ্ছে ভি2 মাইনাস ভি1 এবং ডেল্টা টি মানে হচ্ছে টি2 মাইনাস টি1 অর্থাৎ তাপমাত্রার পার্থক্য, তাই আমরা ডেল্টা ভি এর পরিবর্তে ভি2 মাইনাস ভি1 এবং ডেল্টা টি এর পরিবর্তে টি2 মাইনাস টি1 বসিয়ে আয়তন প্রসারণ সহগ গামা এর রাশি পাচ্ছি গামা ইজ ইকুয়াল টু ভি2 মাইনাস ভি1 বাই ভি1 ইন্টু টি2 মাইনাস টি1। এখন আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ ও আয়তন প্রসারণ সহগের একক নির্ণয় করব। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু টি2 মাইনাস টি1। এখানে L2 মাইনাস L1 হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি এবং হরে যে L1 রয়েছে এটি হচ্ছে আদি দৈর্ঘ্য, আর টি2 মাইনাস টি1 মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি এর একক হচ্ছে মিটার আর আদি দৈর্ঘ্য এটিও যেহেতু দৈর্ঘ্য এর একক হচ্ছে মিটার এবং তাপমাত্রা বৃদ্ধিকে আমরা কেলভিনে প্রকাশ করি, তাই আলফা এর একক পাচ্ছি অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ এর একক পাচ্ছি মিটার ভাগ কেলভিন, অর্থাৎ মিটার এবং মিটার ক্যান্সেল হওয়ার পর আমরা পাচ্ছি 1 বাই কেলভিন অর্থাৎ পার কেলভিন। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর একক পাচ্ছি পার কেলভিন। এভাবে বিটা এর একক নির্ণয় করলেও আমরা দেখতে পাচ্ছি বিটা এর একক হচ্ছে পার কেলভিন, কেননা বিটা মানে হচ্ছে A2 মাইনাস A1 বাই A1 ইন্টু টি2 মাইনাস টি1, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি ভাগ আদি ক্ষেত্রফল ভাগ তাপমাত্রা বৃদ্ধি। তো ক্ষেত্রফল বৃদ্ধি এর একক হচ্ছে বর্গমিটার, আদি ক্ষেত্রফল এর একক হিসেবে আমরা লিখতে পাচ্ছি বর্গমিটার এবং তাপমাত্রা বৃদ্ধি এর একক হচ্ছে কেলভিন। সুতরাং বর্গমিটার ক্যান্সেল হলে আমরা পাচ্ছি 1 বাই কে অর্থাৎ পার কেলভিন। এবার আমরা আয়তন প্রসারণ সহগের একক নির্ণয় করছি। আয়তন প্রসারণ সহগ গামা ইজ ইকুয়াল টু ভি2 মাইনাস ভি1 বাই ভি1 ইন্টু টি2 মাইনাস টি1। যেহেতু ভি2 মাইনাস ভি1 হচ্ছে আয়তন বৃদ্ধি যার একক হচ্ছে ঘনমিটার এবং ভি1 হচ্ছে আদি আয়তন যার একক ঘনমিটার আর তাপমাত্রা বৃদ্ধির একক হচ্ছে কেলভিন, সুতরাং আমরা গামা এর একক পাচ্ছি 1 বাই কে ইজ ইকুয়াল টু পার কে অর্থাৎ পার কেলভিন। আমরা লক্ষ্য করি দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ এর একক একই এবং সেটি হচ্ছে পার কেলভিন। এবারে আলফা, বিটা এবং গামা এর মাত্রা নির্ণয়। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু টি2 মাইনাস টি1। যেহেতু দৈর্ঘ্য প্রকাশক রাশির মাত্রা L, তাই আমরা L2 মাইনাস L1 এটিও একটি দৈর্ঘ্য যার জন্য মাত্রা লিখতে পারি ক্যাপিটাল L এবং নিচে রয়েছে আদি দৈর্ঘ্য L1 যার মাত্রা হচ্ছে L এবং রয়েছে তাপমাত্রা বৃদ্ধি যার মাত্রা হচ্ছে T এবং L ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমরা পাচ্ছি 1 বাই T যাকে আমরা লিখতে পাচ্ছি পার T অর্থাৎ T টু দি পাওয়ার মাইনাস 1। এভাবেই আমরা আলফা এর মাত্রা পাচ্ছি T টু দি পাওয়ার মাইনাস 1 এবং ক্ষেত্র প্রসারণ সহগের মাত্রা অর্থাৎ বিটা এর মাত্রা পাচ্ছি পার T এবং আয়তন প্রসারণ সহগ গামা এর মাত্রাও পাচ্ছি পার T। এবার আলফা, বিটা এবং গামা এর মধ্যে সম্পর্ক। বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আলফা, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগের মান হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ। আবার গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, অর্থাৎ আয়তন প্রসারণ সহগের মান হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের মানের 3 গুণ। এবার আমরা বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা কি করে হলো এই সম্পর্কটি প্রতিপাদন করব। আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু টি2 মাইনাস টি1। যদি আমরা আর গুণন করি তাহলে আমরা পাচ্ছি L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু আলফা ইন্টু L1 ইন্টু টি2 মাইনাস টি1। সেই
সেখান থেকে আমরা পাচ্ছি L2 ইজ ইকুয়াল টু L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, যাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। একটি বর্গাকৃতি ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য L1 এবং ক্ষেত্রফল A1 এবং তাপমাত্রা বৃদ্ধির পর বাহুর দৈর্ঘ্য যদি L2 হয় এবং ক্ষেত্রফল A2 হয়, তাহলে আমরা লিখতে পারি A1 এর মান হচ্ছে L1 স্কয়ার এবং A2 এর মান হচ্ছে L2 স্কয়ার। এবার আমরা আমাদের 1 নং সমীকরণকে বর্গ করব। 1 নং সমীকরণকে আমরা উভয় পক্ষে স্কয়ার চিহ্ন দিয়েছি, অর্থাৎ বর্গ করছি উভয় পক্ষকে। 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা বর্গ করি। বর্গ করে লক্ষ্য করি ডান পক্ষে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে, যাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এভাবে সাজিয়ে লিখতে পারি। আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি L2 স্কয়ার ইজ ইকুয়াল টু L1 স্কয়ার প্লাস 2 আলফা ইন্টু L1 স্কয়ার ইন্টু T2 মাইনাস T1 প্লাস আলফা স্কয়ার ইন্টু L1 স্কয়ার ইন্টু T2 মাইনাস T1 হোল স্কয়ার। আমরা L1 স্কয়ারের পরিবর্তে A1 এবং L2 স্কয়ারের পরিবর্তে A2 বসিয়ে পাই A2 is equal to A1 plus 2 alpha into A1 into T2 minus T1 plus alpha square into A1 into T2 minus T1 whole square। আমরা যে সমীকরণটি পেলাম সেটি উপরে দেখতে পাচ্ছি। এই সমীকরণে আলফা এর মান খুব ছোট, কাজেই আলফা স্কয়ারের মান আরো ছোট। আলফা স্কয়ারের মান এত ছোট যে উপরের সমীকরণের ডান পক্ষ থেকে আলফা স্কয়ারে যুক্ত রাশিটি সম্পূর্ণ বাদ দিলেও A2 এর মান তেমন হ্রাস বৃদ্ধি হয় না। লক্ষ্য করি 0.01 একটি রাশি যার স্কয়ার করলে পাওয়া যাচ্ছে 0.0001, অর্থাৎ কোন একটি রাশির কে ছোট একটি রাশিকে যদি আমরা বর্গ করি তাহলে সেটি আরো ছোট হয়ে যাচ্ছে। এভাবে রাশিটি যদি ঘন করি তাহলে সেটি আরো ছোট হয়ে যাবে। তাই লেখা যায় A2 is equal to A1 plus 2 alpha into A1 into T2 minus T1, অর্থাৎ আমরা তৃতীয় পদটিকে সম্পূর্ণ বাদ দিয়ে লিখছি। এভাবে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে 2 alpha is equal to A2 minus A1 by A1 into T2 minus T1। আমাদের জানা আছে বিটা is equal to A2 minus A1 by A1 into T2 minus T1। আবার আমরা 2 নং সমীকরণ থেকে পেলাম 2 alpha is equal to A2 minus A1 by A1 into T2 minus T1। আমরা দেখতে পাচ্ছি 2 আলফা এর যে মান এবং বিটা এর মান একই, সুতরাং আমরা লিখতে পাচ্ছি বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগের মান ক্ষেত্র প্রসারণ সহগের দ্বিগুণ। এবারে গামা ইজ ইকুয়াল টু 3 আলফা সম্পর্কটি প্রতিপাদন করব। আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটিকে আমরা আগুণন করে পাচ্ছি L2 minus L1 is equal to alpha into L1 into T2 minus T1। সেখান থেকে আমরা L2 এর মান পাচ্ছি L1 plus alpha into L1 into T2 minus T1, অর্থাৎ বাম পক্ষ থেকে L1 কে আমরা ডান পক্ষে নিয়ে আসি। এবারে প্রাপ্ত সমীকরণটি উভয় পক্ষকে আমরা ঘন করি। ঘন করে ডান পক্ষে পাচ্ছি L1 plus alpha L1 into T2 minus T1 whole cube। এটিকে আমরা A plus B whole cube এর সূত্রে সাজিয়ে এভাবে লিখতে পারি এবং ক্যালকুলেশন করে পাই L2 whole cube is equal to L1 cube plus 3 alpha into L1 cube into T2 minus T1 plus 3 alpha square into L1 cube into T2 minus T1 whole square plus alpha cube into L1 cube into T2 minus T1 whole cube। আমরা যে সমীকরণটি পেলাম সেটি উপরে লেখা রয়েছে। এই সমীকরণটিতে ডান পক্ষে 4টি পদ রয়েছে। 4টি পদের তৃতীয় এবং চতুর্থ পদ, তৃতীয় পদে রয়েছে আলফা স্কয়ার এবং চতুর্থ পদে রয়েছে আলফা কিউব। যেহেতু আলফা এর মান খুব ছোট তাই আলফা স্কয়ার এবং আলফা কিউবের মান আরো ছোট। আলফা স্কয়ার এবং আলফা কিউবের মান এত ছোট যে উপরের সমীকরণের ডান পক্ষ থেকে আলফা স্কয়ার এবং আলফা কিউব যুক্ত পদ দুটি বাদ দিলেও ডান পক্ষে মানের তেমন হ্রাস বৃদ্ধি হয় না। তাই আমরা লিখতে পারি L2 cube is equal to L1 cube plus 3 into alpha into L1 cube into T2 minus T1, যেটিকে আমরা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। এবারে L1 দৈর্ঘ্য, L1 প্রস্থ এবং L1 উচ্চতা বিশিষ্ট একটি ঘনকের আয়তন যদি T1 তাপমাত্রায় V1 হয় এবং তাপমাত্রা বৃদ্ধি করে T2 করার পর V2 হয়, তবে আমরা আদি আয়তন V1 কে লিখতে পারি L1 কিউব। যেহেতু আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এবং
এই ঘনকটির দৈর্ঘ্য L1, প্রস্থ L1 এবং উচ্চতা হচ্ছে L1, তাই V1 ইজ ইকুয়াল টু L1 কিউব। একইভাবে আমরা V2 এর মান পাচ্ছি L2 কিউব। এবার 1 নং সমীকরণে আমরা L1 কিউবের পরিবর্তে V1 এবং L2 কিউবের পরিবর্তে V2 বসিয়ে পাই V2 ইজ ইকুয়াল টু V1 প্লাস 3 আলফা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। কেননা আমরা L1 কিউবের পরিবর্তে বসাবো V1 এবং L2 কিউবের পরিবর্তে বসাবো V2। আমাদের 1 নং সমীকরণটি ছিল L2 কিউব, বাম পক্ষে ছিল L2 কিউব, সুতরাং এটির পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি V2, এবং ডান পক্ষে প্রথম পদেও L1 কিউব ছিল এবং দ্বিতীয় পদেও L1 কিউব ছিল। আমরা এই দুই L1 কিউবের পরিবর্তে V1 স্থাপন করলাম। এবারে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 3 আলফা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। যেহেতু আমাদের জানা আছে গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, তাহলে আমরা লক্ষ্য করছি গামা এর মান এবং 3 আলফার মান একই, অর্থাৎ গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। এ থেকে আমরা জানলাম যে দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ হচ্ছে আয়তন প্রসারণ সহগের সমান। এবারে আলফা, বিটা এবং গামা এর পারস্পরিক সম্পর্ক আমরা জানি যে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। সুতরাং এখান থেকে আমরা লিখতে পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2। আবার গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। এই সমীকরণটি থেকে আমরা লিখতে পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আমরা প্রথম অংশে পেয়েছি আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2, আবার দ্বিতীয় অংশে পেলাম আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3। সুতরাং আমরা লিখতে পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। এবারে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথম গাণিতিক সমস্যাটি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 100 মিটার দীর্ঘ লোহার রেল লাইনের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? লোহার আয়তন প্রসারণ সহগ হচ্ছে 34.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। এই সমস্যাটিকে আমরা এভাবে সমাধান করতে পারি। এখানে তাপমাত্রা বৃদ্ধির কথা বলা রয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা পরিবর্তনকে আমরা T2 মাইনাস T1 দ্বারা চিহ্নিত করি, তাই আমরা T2 মাইনাস T1 এর মান পাচ্ছি 40 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই, তাই আমরা তাপমাত্রা পরিবর্তন T2 মাইনাস T1 কে লিখতে পাচ্ছি 40 কেলভিন। এখানে আদি দৈর্ঘ্য অর্থাৎ রেল লাইনের আদি দৈর্ঘ্য L1 এর মান হচ্ছে 100 মিটার, আর আয়তন প্রসারণ সহগ গামা এর মান দেওয়া আছে 34.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। আমরা সেটিকে লিখলাম। আমাদের নির্ণয় করতে হবে দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ L2 মাইনাস L1 এর মান। তাহলে আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। যেহেতু গাণিতিক সমস্যাটিতে আলফা এর মান দেওয়া নেই, আছে গামা এর মান, তাই আমরা আবার আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3 লিখতে পারি। এবার সমীকরণ 1 এবং সমীকরণ 2 এই দুটি সমীকরণকে একত্রিত করে আমরা পাচ্ছি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু গামা বাই 3। এবারে আমরা L2 মাইনাস L1 কে বাম পক্ষে রেখে অন্য রাশিগুলো ডান পক্ষে নিয়ে নিই এবং এরপরে আমরা মান বসিয়ে এভাবে পেতে পারি L2 মাইনাস L1 এর মান 0.0464 মিটার। এভাবে আমরা এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। এবারে 2 নং গাণিতিক সমস্যাটি হচ্ছে দুইটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব 50 মিটার এবং গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। 50.033 মিটার দৈর্ঘ্যের তামার তার দ্বারা খুঁটি দুইটির সংযোগ দেওয়া হয়। শীতকালে বায়ুর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাবার সম্ভাবনা আছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই সমস্যাটিকে আমরা এভাবে সাজিয়ে সমাধান করতে পারি। গ্রীষ্মকালের তারটির দৈর্ঘ্যকে আমরা L1 দ্বারা চিহ্নিত করি, এটি হচ্ছে 50.033 মিটার। এবারে শীতকাল ও গ্রীষ্মকালের তাপমাত্রার পরিবর্তন, এটি হচ্ছে T2 মাইনাস T1 দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ θ2 মাইনাস θ1, এটি θ2 মাইনাস θ1 দ্বারাও চিহ্নিত করা যায়, অর্থাৎ 5 থেকে যদি আমরা 30 কে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি মাইনাসের 25 ডিগ্রি সেলসিয়াস, যে মানটিকে আমরা মাইনাসের 25 কেলভিন লিখতে পারছি। আমরা জানি তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা এর মান হচ্ছে 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। এবার শীতকালের দৈর্ঘ্য এটিকে আমরা যদি L2 দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা আলফা এর মান জানা আছে আমাদের L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। সেখান থেকে L2 এর মান পাচ্ছি L1 প্লাস আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1 এবং এই সমীকরণটিতে মান বসিয়ে আমরা পাচ্ছি
L2 এর মান হচ্ছে 50.0121 মিটার। অর্থাৎ শীতকালে তারটির দৈর্ঘ্য হচ্ছে 50.0121 মিটার, যা বৈদ্যুতিক খুঁটি দুটির দূরত্ব 50 মিটার অপেক্ষা বেশি। যেহেতু দূরত্ব বেশি, তাই শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাবে না। যদি দূরত্ব কম পাওয়া যেত তাহলে আমরা বলতে পারতাম শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাবে।